হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্ঘ্য সমাদ্দার ক্লাসেস ফর সায়েন্স। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব, যেটা অগাস্ট মাসে পাবলিশড হয়েছে। তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আমি প্রত্যেকটা অঙ্ক খুব সিম্পলভাবে বুঝিয়ে দেব, যাতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। তাহলে দেখো, একের অঙ্কগুলো দিয়েছে, একের এমসিকিউ। একের এমসিকিউ 4টে দিয়েছে, এই 4টে অঙ্ক সলভ করতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ সত্য মিথ্যে, 2-এর দাগে সত্য মিথ্যেও 4টে দিয়েছে। তারপরে 3-এর দাগে দেয়া আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এটাও 3টে করতে হবে। 3-এর দাগে 3টে প্রশ্ন দেয়া আছে, আর 4-এর একটা উপপাদ্য, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে প্রথম প্রশ্নতে আসা যাক, যেগুলো এমসিকিউ। দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি দিয়েছে, এক্স প্রপোর্শনাল ওয়াই বা এক্স সমানুপাতিক ওয়াই এবং 5x = 3y হলে ভেদ ধ্রুবকের মান কত। এটা ভেদের অঙ্ক দিয়েছে। তাহলে দেখো, আমি সলভ করে দেখাচ্ছি। তাহলে এক্স সমানুপাতিক ওয়াই, তাহলে বা এক্স সমান কে ওয়াই। তাহলে নিয়মটা কি, প্রপোর্শনাল তুলে সমান চিহ্ন আনতে হয় আর একটা ধ্রুবক আনতে হয়। তাহলে কেটা হচ্ছে সমানুপাতিক, কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে লিখে দেবো কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক কে। তাই এটা মনে রাখবে, প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্নটা উঠে গিয়ে সমান চিহ্ন বসে আর একটা ধ্রুবক আনতে হয়। তাহলে এক্স এর মানটা কত বেরোলো, কে ওয়াই। এবার তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের দিকে দেখো, 5x = কি দেওয়া আছে, 3y। তাই লিখবো 5x = 3y। তাহলে বা 5 ইন্টু এক্স এর মান যেটা আছে সেটা বসাবো কে ওয়াই = 3y। এবার দেখো এই ওয়াই কাট হয়ে গেল। তাহলে কি লিখবো বলো, 5k = 3। তাহলে কে এর মানটা কত হবে, 3/5। তাহলে কে এর মানটা কত বেরোলো, 3/5। দেখো অপশান ডি এরটা যেটা দেওয়া আছে সেটা আনসার। তাহলে অপশান ডি এরটা। দেখো 2-এর প্রশ্নটা কি আছে, অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করে। তাহলে লভ্যাংশ তাদের মধ্যে কি অনুপাতে বণ্টিত হবে। তাহলে দেখো, আমি উত্তরটা করে দেখাচ্ছি। তাহলে প্রথমে অমলের মূলধনটা বার করব। তাহলে সবার প্রথমে কি লিখবো বলো, তাহলে অমল 5,000 টাকা 9 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে, তাই লিখবো সুতরাং অমলের মোট মূলধনটা বার করব। তাহলে দেখো অমলের মূলধন কত হবে, 5,000 ইন্টু 9, যেহেতু 9 মাস তাই 9 দিয়ে গুণ করলাম। 5,000কে 9 দিয়ে গুণ করলে 5 নং 45, তাহলে 45,000 টাকা। এবার দেখো ফতিমা বলো, ফতিমার হচ্ছে 6,000 টাকা 5 মাসের জন্য। তাহলে লিখবো ফতিমা 6,000 টাকা কত মাসের জন্য বলেছে বলো, 5 মাসের জন্য। 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। তাই লিখবো সুতরাং ফতিমার মোট মূলধনটা বার করব। ফতিমার মোট মূলধন কত হবে বলো, 6,000 ইন্টু 5। তাহলে 5 6 30,000 টাকা। তাহলে কত বেরালো, 30,000 টাকা। এবার এদের মূলধনের অনুপাতটা বার করব। দেখো অমল ও ফতিমার মূলধনের অনুপাত সমান দিয়ে কত লিখব বলো, 45,000 = 30,000। এবার দেখো অনুপাতে কি হয়,
একই একই সংখ্যা থাকলে সেগুলো ক্যান্সেল হয়ে যায়, মানে তিনটে শূন্য এখান থেকে ক্যান্সেল হয়ে গেলে 45 কত রইলো 30। তাহলে এটা কতবার যাবে দেখো, 15 দিয়ে 3 15 45 আর 15 দুগুণে 30, তাহলে 3:2 আনসার। দেখো কোন অপশানটা আছে, তাহলে এখানে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ 3:2, মানে অপশান এরটা রাইট, অপশান এরটা। এবার দেখো 3-এর প্রশ্নটায় আসছি, কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ হচ্ছে 9 সেমি আর পিও বলে দিয়েছে 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য কত। তাহলে প্রথমে একটা ছবি আঁকবো, দেখো একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের বহিস্থ বিন্দু ধরো এটা, তাহলে বৃত্তের কেন্দ্রটা বলেছে ও আর বৃত্তের বহিস্থ বিন্দু বলেছে পি। তাহলে পি থেকে বৃত্তের ওপর একটা স্পর্শক টানছি, পি থেকে বৃত্তের ওপর একটা স্পর্শক টানলাম, সেই স্পর্শক পি বিন্দু থেকে বৃত্ত যেটা হচ্ছে কিউ বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও এর সাথে দেখো পি যুক্ত করে দিলাম, ও এর সাথে পি যুক্ত করলাম, তারপরে ও এর সাথে কিউ যুক্ত করে দিলাম, তাহলে ও এর সাথে পি যুক্ত করলাম আর ও এর সাথে কিউ যুক্ত করলাম। এবার কি বলেছে বলো, ও কিউ কত বলে দিয়েছে দেখো 9 সেমি, তাহলে ও কিউর জায়গায় লিখছি 9 সেমি, আর পিও বলেছে কত, পিওর মানটা দেখো বলে দিয়েছে 15 বা 15 সেমি বলে দিয়েছে। এবার দেখো ও কিউটা কি, ও কিউটা হচ্ছে মানে পি কিউটা হচ্ছে স্পর্শক আর ও কিউটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এবার আমরা জানি কি স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তার মানে এই কোণটা 90 ডিগ্রি হয়। তাহলে কি লিখতে পারি, ও কিউ লম্ব পি কিউ, ও কিউ হচ্ছে পি কিউর ওপর লম্ব, তাহলে ও কিউ যদি পি কিউর ওপর লম্ব হয় তার মানে ও পি কিউ একটা সমকোণী ত্রিভুজ হবে, ত্রিভুজ ও পি কিউ একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ও পি কিউ যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এবার দেখো এবার এইটা যদি সমকৌণিক বিন্দু হয় তাহলে ওপিটাও অতিভুজ, তাহলে অতিভুজটা জানি আর লম্ব আর ভূমির মধ্যে একটা জানি ও কিউটা জানি, তাহলে পি কিউটা কত সেটা বার করব পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে পি কিউ কত হবে বলো, তাহলে পি কিউ মানে ধরে নাও এটা অতিভুজ আর এটা লম্ব জানি, তাহলে ভূমিটা যদি বার করতে হয় তাহলে কি করতে হবে, অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার মাইনাস করব। তাহলে অতিভুজ কত বলো, পিও, তাহলে পিও স্কোয়ার থেকে ধরো লম্ব হচ্ছে ও কিউ, তাহলে ও কিউ স্কোয়ার মাইনাস করব। এবার দেখো মানটা বসাবো, পিওর মান কত বলো, পিওর মান হচ্ছে 15, তাহলে 15-এর স্কোয়ার আর ও কিউর ভ্যালুটা কত 9, 9-এর স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার হচ্ছে 225 আর 9-এর স্কোয়ার হচ্ছে 9×9 = 81, তাহলে 225 থেকে 81, তাহলে 200 পাশে দেখো করে দেখাচ্ছি, তাহলে 225 থেকে যদি 81 মাইনাস করি তাহলে কত হচ্ছে 144, 144-এর বর্গমূল 12 সেমি, তাহলে অপশান ডি এরটা হবে 12 সেমি। কিন্তু তোমাদের দেখবে তোমাদের প্রশ্ন যেটা দেওয়া আছে সেটাতে দেখো অপশান ডি এরটা আছে 13 সেমি, এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, তাহলে আনসারটা কি হবে, সঠিক আনসারটা হবে 12 সেমি। এবার দেখো আমি 4-এর প্রশ্নটাতে আসছি, তোমরা দেখতে পাচ্ছ 4-এর প্রশ্নটা কি বলেছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাতটা কত সেটা বার করতে বলেছে। তাহলে দুটো নিরেট গোলক বলেছে, তাহলে ধরে নেব, মনে করি প্রথম গোলকটির ব্যাসার্ধ R1 একক আর দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ ধরে নিলাম R2 একক। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ ধরলাম R1 আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধটা কত ধরলাম বলো, R2 ধরলাম। এবার প্রশ্নে দেখো কি বলেছে, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে 25:16, তাহলে কি লিখবো, প্রশ্নানুসারে
বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা গোলকের হচ্ছে 4πr²। তাহলে কি লিখবো? 4π, প্রথম গোলকের ব্যাসার্ধ r1 বলে কি লিখলাম? r1² ইস টু 4π, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 বলে r2² সমান সমান, দেখো অনুপাতটা কত বলে দিয়েছে? 25:16, 25:16। এবার দেখো দুটোতেই 4π আছে, তাহলে দুটোতেই যদি 4π থাকে তাহলে একই কী বলেছি, অনুপাতে একই সংখ্যা থাকলে ক্যান্সেল হয়ে যায়। তাহলে কি লিখবো? r1 আর ইস টু মানে বাই করে দিলাম, তাহলে r2 তার হোল স্কোয়ার, যেহেতু দুটোর ওপরই স্কোয়ার আছে। এটা 25:16, তার মানে এটা কি লিখতে পারি? 5/4 তার হোল স্কোয়ার। এবার দেখো স্কোয়ার স্কোয়ার উঠে যাবে, তাহলে কি হবে? দুদিকে স্কোয়ার স্কোয়ার আছে, r1/r2 সমান সমান কত বেরালো? 5/4। তাহলে r1/r2 এর মানটা কত বেরালো? 5/4। এবার প্রশ্নে দেখো কি বলেছে, তাদের আয়তনের অনুপাত। তাহলে গোলক দুটোর আয়তনের অনুপাত বার করব, লিখব সুতরাং গোলক দুটির আয়তনের অনুপাত, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3πr³। তাহলে 4/3πr1³ ইস টু 4/3πr2³। তাহলে 4/3π ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি লিখতে পারি? r1 ইস টু মানে বাই করে দিলাম r2 তার হোল কিউব। এবার বলো r1/r2 এর ভ্যালুটা কত বেরিয়েছে? 5/4। তাহলে লিখবো 5/4 তার হোল কিউব। তাহলে এটা ভাঙিয়ে দিলে কত হচ্ছে বলো? 5-এর কিউব 125 আর 4-এর কিউব হচ্ছে 64। তাহলে আনসারটা কত হবে? 125:64। দেখো অপশান ডি এরটা সঠিক উত্তর, 125:64। এবার দুয়ের গুলো দেখতে পাচ্ছ, সত্য অথবা মিথ্যা করতে হবে। ফার্স্ট অঙ্কটা কি বলেছে? একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান। এই বিবৃতিটা সত্য না মিথ্যা এটা আমাদের যাচাই করতে হবে। তাহলে দেখো কি করব, ধরে নাও একটা ঘড়িকে একটা বৃত্তাকার ক্ষেত্রের সাথে তুলনা করতেই পারি আমরা। তাহলে ধরো এই ঘড়ির হচ্ছে মিনিটের কাঁটা, এটা মিনিটের কাঁটা, ধরো এটা 12টায় রয়েছে মিনিটের কাঁটাটা, এটা ধরো 6টা। আর তাহলে কি বললাম বলো? তাহলে 12টা থেকে যদি মিনিটের কাঁটাটা পুরোটা ঘুরে আসে আবার 12টায়, তাহলে কত ঘন্টা হচ্ছে? 1 ঘন্টা। তার মানে মিনিটের কাঁটা পুরো বৃত্তটা 1 ঘন্টায় পরিক্রমণ করছে, মানে পুরো কত ডিগ্রি? পুরো বৃত্তটা পরিক্রমণ করলে 360 ডিগ্রি হচ্ছে। তাহলে 360 ডিগ্রি পরিক্রমণ করছে। তাহলে বলো, তাহলে 1 ঘন্টায় কতটা যাচ্ছে? 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় অতিক্রম করছে, মানে পরিক্রমণ করছে মিনিটের কাঁটাটা 360 ডিগ্রি। এইবার আমাদের জানতে হবে, দেখো পাই রেডিয়ান বা পাই কোণের মান কত, বা পাই রেডিয়ান কোণের মান কত? 180 ডিগ্রি। এবার এখানে কত বলেছে দেখো, 2π রেডিয়ান কত হবে? তাহলে 2π রেডিয়ান কত হবে? 180 × 2। তাহলে 180কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় আবর্তন করছে 2π রেডিয়ান। তার মানে বিবৃতিটা দেখো সত্য, 360 ডিগ্রি বেরাচ্ছে। তাহলে এটা বিবৃতিটা হচ্ছে সত্য বিবৃতি। তাহলে লিখে দেবো সত্য। এবার দেখো দুইয়ের প্রশ্নটায় আসছি। দুইয়ের প্রশ্নটা কি আছে বলছে, দেখো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর ওপর ডি এমন একটা বিন্দু যে এডি লম্ব বিসি, মানে এডি বিসির ওপর এডি লম্ব বিসি। তাহলে সুতরাং এবিডি আর ত্রিভুজ সিএডি হচ্ছে সর্বসম প্রমাণ করতে হবে। দেখো একটা ছবি আঁকছি, একটা সমকোণী ত্রিভুজের ছবি আঁকছি। তাহলে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি।
ধরো এটা হচ্ছে সমকৌণিক বিন্দু, তাহলে বিসিটা কি হবে, অতিভুজ সমকোণী ত্রিভুজের। তাহলে এ বিন্দু থেকে বিসির ওপর একটা লম্ব টানলাম এডি। তাহলে এডিটা কার ওপর লম্ব বলো, তাহলে এডিটা বিসির ওপর লম্ব। এডিটা যদি বিসির ওপর লম্ব হয় তাহলে তাহলে তোমাদের তোমাদের দেখো এইখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, একটা এবিডি ত্রিভুজ আর একটা হচ্ছে দেখো সিএডি ত্রিভুজ, দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এবার এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ হয়। মনে রাখবে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর যদি লম্ব টানা হয় তাহলে তাহলে হচ্ছে লম্বের উভয় পাশে যে ত্রিভুজ দুটো থাকে তারা পরস্পর হচ্ছে সদৃশ। সদৃশ মানে কি, তারা পরস্পর সর্বসম। তাহলে লিখতে পারি ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সি এ ডি। তার মানে বিবৃতিটা হচ্ছে সত্য বিবৃতি। সত্য বিবৃতি। এবার পরের প্রশ্নটায় আসছি, দেখো 3 নম্বরের প্রশ্নটা কি বলেছে। দেখো 3 নম্বরের প্রশ্নটা, একটি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, মানে 3টে বাহু। তাহলে প্রথমে আমি একটু শঙ্কুর ছবিটা এঁকে দেখাচ্ছি তোমাদের। শঙ্কুর ছবিটা এঁকে দেখাচ্ছি। এটা একটা শঙ্কু আকৃতির বস্তু আমি আঁকলাম। শঙ্কু আকৃতির বস্তু, এইটা হচ্ছে ভূমি। এটা ভূমির ব্যাসার্ধটা যদি আর হয়, এটা হচ্ছে শঙ্কুর হাইট বা উচ্চতা, তাহলে এইটাকে হচ্ছে এইচ ধরলাম। আর এটা শঙ্কুর তির্যক উচ্চতা, এটাকে ধরলাম এল। তাহলে এইটা এইচ, এটা ভূমির ব্যাসার্ধ আর, এটা তির্যক উচ্চতা এল। আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে বোঝা যাচ্ছে এখানে দেখো একটা ত্রিভুজ, ধরো এটা এ, এটা ধরো বি, এটা সি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, যার এই 3টে লম্ব ভূমি, মানে উচ্চতাটাকে যদি লম্ব ধরো আর ভূমির ব্যাসার্ধ আটটাকে যদি ভূমি ধরো আর এলটাকে যদি তির্যক উচ্চতা ধরো, মানে এটা যদি অতিভুজ ধরো, তাহলে এটা এক সমকোণী ত্রিভুজের 3টে বাহু। তার মানে এটা, এই বিবৃতিটাও সত্য বিবৃতি। তাহলে লিখে দেবো সত্য। তারপরে দেখো 4 প্রশ্নটা আসছি, কি বলেছে, শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি 30 টাকা। দেখো তাহলে এটা হচ্ছে অংশীদারি কারবারের অঙ্ক। তাহলে শুভেন্দু ও নৌসাদ হচ্ছে, শুভেন্দু দিচ্ছে 1500 টাকা, নৌসাদ দিচ্ছে 1000 টাকা। তাহলে প্রথমে হচ্ছে শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত বার করব। দেখো শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত কত হবে, দেখো 1500 কত 1000, 1500 এবার কি বলেছি, দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে অনুপাতে একই সংখ্যা থাকলে। তাহলে এখানে 15:10, 5 গুণিতকে আছে 3 5 15 আর 5 2 10, তাহলে 3:2। এবার দেখো কি বলেছে, বছরের শেষে কত টাকা ক্ষতি বলে দিয়েছে, 75 টাকা। তাহলে শুভেন্দুর ক্ষতিটা বার করব। তাহলে লিখব শুভেন্দুর ক্ষতি হয় সমান সমান মোট ক্ষতি 75 গুণ। তাহলে শুভেন্দুরটা বার করব। দেখো শুভেন্দুরটা কত বলেছে, শুভেন্দুর অনুপাতটা কত বেরিয়েছে 3, আর আনুপাতিক সমষ্টি দুটো যোগ করলে 3 আর 2 কত 5। তাহলে 3/75কে 3/5 দিয়ে মাল্টিপ্লাই করছি, শুভেন্দুরটা বার করলাম। আর যদি নৌসাদেরটা বলতো তাহলে 2/5 দিয়ে মাল্টিপ্লাই করতাম। দেখো 5 দিয়ে 75কে কাটলে 5 15 75, তাহলে 3 15 45 টাকা। তাহলে শুভেন্দুর ক্ষতি বেরোলো 45। এখানে দেখো বলেছে শুভেন্দুর ক্ষতি কত বলেছে 30 টাকা, তার মানে বিবৃতিটা হচ্ছে মিথ্যা। এবার দেখো 3 প্রশ্নগুলোতে আসছি। 3 প্রথম অঙ্কটা কি দেয়া আছে, একটি বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 মাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত সেটা বার করতে হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো,
তাহলে একটা বৃত্ত যদি আমরা এঁকে নিই, তাহলে এই বৃত্তের পুরো গোলটা হচ্ছে বৃত্তের পরিধি, আর এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই পুরো গোলটা মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে হচ্ছে কত বলো? পাই রেডিয়ান যদি 180 ডিগ্রি হয়, তাহলে 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করছে। এইবার দেখো, তাহলে বৃত্তের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি, মনে করি বৃত্তের ব্যাসার্ধ, হচ্ছে আর সেমি ধরলাম। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত ধরছি? আর সেমি। তাহলে বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর সেমি। বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর। এইবার দেখতে পাচ্ছ তোমরা, একটি বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে হচ্ছে পাই/16 পরিমাপের কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা কি লিখতে পারবো বলো? তাহলে লিখতে পারি হচ্ছে 2 পাই মানে 360 ডিগ্রি মানে 2 পাই কোণ উৎপন্ন হয়, 2 পাই কোণ উৎপন্ন হয় 2 পাই আর। বৃত্তের পরিধি কত? 2 পাই আর। 2 পাই আর দৈর্ঘ্যের জন্য, 2 পাই আর দৈর্ঘ্যের জন্য। এবার কি লিখতে পারি? 1 কোণ উৎপন্ন হয় 2 পাই আর/2 পাই দৈর্ঘ্যের জন্য। এবার কত কোণ উৎপন্ন হয় বলেছে দেখো প্রশ্নে? পাই/16 কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে পাই/16 কোণ উৎপন্ন হবে তাহলে 2 পাই আর/2 পাই ইন্টু পাই/16 দৈর্ঘ্যের জন্য। এবার দেখো, এই পাই কাটা চলে গেল, এই টু কাটা চলে গেল। তাহলে তাহলে কত এখানে কত রয়েছে? তাহলে কত রইলো বলো? পাই/16 কত বেরালো? পাই/16। এবার তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ, দেখো পাই/16 কোণ উৎপন্ন হচ্ছিল কত দৈর্ঘ্যের জন্য? 5.5। তাহলে এখানে কত বেরিয়েছে দৈর্ঘ্যটা? পাই/16। তাহলে সমান সমান কত হবে? 5.5। সেটা প্রশ্নানুসারে লিখব। তাহলে কি লিখব? প্রশ্নানুসারে পাই/16 সমান সমান কত বলে দিয়েছে বলো? 5.5 দেখো বলে দিয়েছে। তাহলে পাই/16 সমান সমান হবে কত? 5.5। এবার দেখো এটা সলভ করব। সলভ করে আর এর মানটা বার করব। তাহলে আর কত হবে এখান থেকে? 5.5। এখানে পাই/16টা ওইদিকে যদি নিয়ে যাই, তাহলে 16/পাই হয়ে গেল। তাহলে কি হলো বলো? পাই/16টা ওইদিকে নিয়ে গেলে কি হচ্ছে? 16/পাই। এবার দেখো নেক্সট পেজে আমি দেখাচ্ছি, দেখো তাহলে কি হবে এখান থেকে। তাহলে আর কত হচ্ছে বলো? আর কত হবে? এখানে আবার লিখে নিচ্ছে, এটা কি বেরিয়েছে, যেই ভ্যালুটা বেরিয়েছে সেটা আমি লিখে নিচ্ছি। 5.5 ইন্টু কত বেরিয়েছে বলো? 16/পাই। 16 এই দেখো যেই ভ্যালুটা বেরিয়েছে সেটা লিখলাম, 5.5 ইন্টু 16/পাই। এবার সলভ করছি। দেখো পয়েন্টটা তুলে দিচ্ছি, পয়েন্টটা তুলে নিচে হচ্ছে 10 নিয়ে নিলাম। পয়েন্টটা তুলে নিচে 10 নিয়ে নিলে কাটাকুটিটা কি হবে? 5 দিয়ে কাটছি, 5 দিয়ে 5 11 55, আর 5 দুগুণি 10। আবার 2 দিয়ে 16কে কাটলে কত হচ্ছে? 8 দুগুণি 16। তাহলে নেক্সট লাইনে কি হবে? আর সমান সমান 8 11 88 বেরালো। আর দেখো পাইয়ের মান হচ্ছে 22/7। যেহেতু ভাগে আছে তাহলে গুণ করলে, দেখো পাই আছে, পায়ের মানটা কি বললাম? 22/7। এটা গুণ করলে উল্টে যাবে, 22/7টা উল্টে গেলে কি হবে? 7/22। এবার 22 দিয়ে দেখো 88কে কাটলে 4 হচ্ছে। তাহলে আর ইকুয়াল টু 4×7 = 28 সেমি। এটাই আনসার। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বেরালো? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরালো 28 সেমি। এবার 2-এর প্রশ্নটায় আসছি, দেখো কি বলেছে? একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলেছে 12 সেমি এবং আয়তন বলে দিয়েছে 100 পাই ঘন সেমি। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত? তাহলে শঙ্কুর ব্যাসার্ধটা আর ধরে নেব। তাহলে মনে করি শঙ্কুর
ব্যাসার্ধ আর সেমি, শঙ্কুর ব্যাসার্ধটা আর সেমি ধরে নিলাম। এবার লিখব প্রশ্নানুসারে, দেখো শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা শঙ্কুর আয়তন দেখো প্রশ্নে বলে দিয়েছে 100 পাই, তাহলে সমান সমান 100 পাই করে দিলাম। এই পাই কাট হয়ে গেল, তাহলে কি লিখতে পারি 1/3 আর স্কোয়ার ইন্টু, দেখো এইচ মানে শঙ্কুর উচ্চতা, এইচ মানে হচ্ছে শঙ্কুর উচ্চতা কত দেওয়া আছে 12 সেমি, তাহলে উচ্চতার জায়গায় এইচের জায়গায় আমি মানটা বসিয়ে দিলাম 12, এইচের জায়গায় মানটা, বা এখানে তোমরা একটু লিখেও নিতে পারো, শঙ্কুর উচ্চতাটা এখানে একটু লিখে নিও তোমরা, শঙ্কুর উচ্চতা এইচটা কত বলে দিয়েছে 12 সেমি, তাহলে এখানে এইচের জায়গায় বসিয়ে দিলাম 12 সমান সমান 100, 3 দিয়ে 12কে কাটলে 3 4 12, আবার 4 দিয়ে 100কে কাটলে 25, 4 25 100, তাহলে আর স্কোয়ার কত বেরালো, আর স্কোয়ারের ভ্যালুটা বলো 25, তাহলে আর এর ভ্যালুটা কত হবে, স্কোয়ার তুললে রুট হয়ে যাচ্ছে বর্গমূল, তাহলে আর এর বর্গমূল মানে 25-এর বর্গমূল কত হচ্ছে 5, তাহলে 5 সেমি। তাহলে উত্তরটা কি লিখে দেবো, শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি, শঙ্কুর ব্যাসার্ধ উত্তরটা বেরোলো 5 সেমি। এবার পরের প্রশ্নতে আসা যাক। দেখো পরের প্রশ্নটা কি বলেছে, এক্স সমানুপাতিক ওয়াই জেড এবং ওয়াই সমানুপাতিক কি বলেছে জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক, এটাও ভেদেরই অঙ্ক, তাহলে কি লিখব এক্স প্রপোর্শনাল ওয়াই জেড, তাহলে কি লিখতে পারি এক্স সমান সমান k1 ওয়াই জেড, তাহলে প্রপোর্শনাল তুলে সমান চিহ্ন আনলাম আর একটা ধ্রুবক আনলাম, পাশে লিখে দেবো k1 সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, k1 কত অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্স ইকুয়াল টু k1 ওয়াই জেড বেরালো। এবার দেখো আর একটা শর্ত কি দেয়া আছে, ওয়াই প্রপোর্শনাল কত দেয়া আছে বলো জেড এক্স, সিমিলারলি একইভাবে করব ওয়াই সমান সমান প্রপোর্শনাল তুলে সমান চিহ্ন আনলাম আর একটা ধ্রুবক নিয়ে নিলাম k2, আগেরটা যেহেতু k1 ধরেছিলাম এটা k2 ধরে নিলাম, k2 জেড এক্স, পাশে লিখে দেবো k2 সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এবার দেখো এবার কি করব, তাহলে y সমান সমান k2 z লিখলাম ইনটু, এবার দেখো x এর যে ভ্যালুটা সেটা এখানে বসিয়ে দেবো, x এর ভ্যালুটা কত k1 yz, x এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এবার দেখো এই y কাট হয়ে গেল, তাহলে কি লিখতে পারি কিছু নেই মানে 1 ধরে নেব, তাহলে এখানে k1 k2 ইন্টু জেড জেড মাল্টিপ্লাই করলে কি হচ্ছে জেড স্কোয়ার, তাহলে বা k1 k2 ইন্টু জেড স্কোয়ার সমান সমান লিখলাম 1, বাদিকটা ডান দিকটা বাদিক লিখলাম, তাহলে বা এখান থেকে দেখো জেড স্কোয়ারের ভ্যালুটা বার করব, তাহলে জেড স্কোয়ার কত হবে 1/k1 k2, এটা গুণ আছে এদিকে নিয়ে গেলে ভাগ হয়ে গেল, তাহলে জেড কত হবে স্কোয়ার তুললে কি হয় রুট হয়ে যায় 1/k1 k2, দেখো এইটাও একটা ধ্রুবকই চলে আসলো, সংখ্যা মাত্রই ধ্রুবক 1 আছে আর k1 k2টা তো ধ্রুবক, তাহলে এটা কি আসলো অশূন্য ধ্রুবক, এটাই প্রমাণ করতে বলেছে প্রমাণিত, তাহলে লিখে দেব প্রমাণিত। দেখো 4 প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এইটা আমি দেখো তোমাদের বই থেকে বুঝিয়ে দিচ্ছি, এটা তোমাদের
টেক্সট বইয়ের হচ্ছে 49 নম্বর উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, পেজ নাম্বার হচ্ছে 285। দেখো পিথাগোরাসের উপপাদ্যর বিবৃতিটা কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এখানে দেখো ছবিতে দেখতে পাচ্ছ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা আছে। ধরো এটা যদি সমকৌণিক বিন্দু ধরি তাহলে বিসিটা হবে অতিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দুর বিপরীত বাহুটাকে অতিভুজ বলে। এবার অতিভুজের ওপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করা যায় তাহলে বর্গক্ষেত্রর ক্ষেত্রফল কত হবে, যেহেতু বিসি হচ্ছে বিসি বাহুর ওপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করা যায় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু স্কোয়ার, তাহলে কি হবে বিসি স্কোয়ার। আর অপর দুটো বাহু কি কি বলো, একটা এবি আর একটা হচ্ছে এসি। তাহলে এবির ওপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করা যায় তাহলে ক্ষেত্রফল হবে এবি স্কোয়ার, আর এসির ওপর হলে হবে এসি স্কোয়ার। তাহলে আমাদের প্রামাণ্য বিষয়টা কি করতে হবে, যে এইটার ওপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করা যায় তার মানে বিসি স্কোয়ার হবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। সেটাই বলেছে যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে, মানে অতিভুজের ওপর যে বর্গক্ষেত্রটা হবে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এবার দেখো প্রদত্ত কি, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ। এবার প্রামাণ্য বিষয়টা কি, বিসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। এবার অঙ্কনটা কি করব, দেখো সমকৌণিক বিন্দু এ থেকে বিসি এর ওপর এডি লম্ব টানলাম, এটাই হচ্ছে অঙ্কন। এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে অঙ্কন করতে হবে। এবার দেখো প্রমাণটা খুব ভালো করে বুঝে নাও। দেখো এইখানে সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসির ওপর এডি লম্ব, তার মানে দেখো এ বি ডি আর একটা হচ্ছে এ বিডি, এই একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এ বিডি। আর মূল ত্রিভুজ কোনটা বলো, সি বি এ। এই মূল ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ হয়, এটা এটা একটা উপপাদ্যের হচ্ছে নিয়ম। তাহলে এই ত্রিভুজটা আর মূল ত্রিভুজটা হচ্ছে সদৃশ বা সদৃশতার ধর্মের নিয়ম এটা। তাহলে এবিডি আর সিবিএ ত্রিভুজ হচ্ছে সদৃশ। এবার দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের হচ্ছে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তাহলে এবি, দেখো এবিডি ত্রিভুজের এবি বাহুটা নিলাম, আর পুরো ত্রিভুজটার অনুরূপ বাহু কোনটা হবে বলো, বিসি। তাহলে এবির হচ্ছে অনুরূপ বাহু বিসি লিখলাম। একইভাবে এবিডি ত্রিভুজের হচ্ছে বিডি বাহুটা যদি ধরি তাহলে মূল ত্রিভুজের হবে এবি বাহুটা। তাহলে অনুরূপ বাহুগুলো কি বললাম, সমানুপাতিতে থাকে। তাহলে এবি বাই বিসি সমান সমান বিডি বাই এবি। এবার হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করা হলো, দেখো এবি এবি গুণ করলে এবি স্কোয়ার আর বিসির সাথে বিডি গুণ করা হলো, এটা হচ্ছে 1 নং সমীকরণ পাওয়া গেল। সিমিলারলি দেখো সিএডি একটা ত্রিভুজ, সিএডি একটা ত্রিভুজ আর মূল ত্রিভুজ কোনটা বলো, সিবিএ একটা ত্রিভুজ, এরাও হচ্ছে পরস্পর সদৃশ। এবার আমি কি বলেছি, দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় অনুরূপ বাহুগুলো সমানুপাতি। তাহলে সিএডি এই ত্রিভুজটা, সিএডি ত্রিভুজের যদি এসি বাহুটা নিই, সিএডি ত্রিভুজের যদি এসি বাহুটা নিই তাহলে মূল ত্রিভুজের অনুরূপ বাহু কোনটা হবে বলো, বিসি। সিমিলারলি সিএডি ত্রিভুজের যদি ডিসি বাহুটা আর মূল ত্রিভুজ মানে সিবিএ ত্রিভুজের হচ্ছে অনুরূপ বাহু হবে এসি। তাহলে এরা পরস্পর সমানুপাতি, তাই লিখলাম এসি বাই বিসি সমান সমান ডিসি বাই এসি। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করা হলো, এসি এসি গুণ করলে এসি স্কোয়ার আর বিসির সাথে ডিসি গুণ করলা বিসি ইন্টু ডিসি, এটা হচ্ছে 2 নং সমীকরণ পাওয়া গেল। এবার দেখো 1 নং আর 2 নং সমীকরণটা আমরা প্লাস করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি। এবার যোগের নিয়মটা কি, বাদিক যোগ হবে আর ডান দিক যোগ হবে। তাহলে এবি স্কোয়ারের সাথে এসি স্কোয়ার যোগ করলাম সমান সমান ডান দিকে কি আছে, বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি। এবার দেখো কি করব, বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি, এই দুটোর মধ্যে থেকে বিসি কমন নিয়ে নিচ্ছি। তাহলে দুটোর মধ্যে থেকে যদি বিসি কমন নিই তাহলে কি পড়ে থাকছে, বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসি। এবার বিসিটা বসালাম ইন্টু, দেখো বিডি আর ডিসি, যদি বিডি আর ডিসিটা যোগ করা হয় তাহলে পুরো বাহুটা পাওয়া যাবে বিসি।
তাহলে ইন্টু বিসি, তাহলে বিসি আর বিসি গুণ করলে পাওয়া যাচ্ছে বিসি স্কোয়ার। তাহলে দেখো বিসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে স্টুডেন্টস, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাতে লাইক করো এবং সাথে কমেন্টও শেয়ার করে দিও। এবং যে সমস্ত স্টুডেন্টস আমার চ্যানেলে প্রথম আছো তারা আমার আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অন রেখো, যাতে আমার নতুন দেয়া ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথমে তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ।